আসসালামু আলাইকুম সবাইকে। পর্যায় সারণী অধ্যায়ের 4 নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। ইতিমধ্যে আমরা 3টা লেকচার কমপ্লিট করছি। আশা করি সবাই 3টা লেকচার শেষ করে 4 নম্বর লেকচারে আসছো। তো দেখো, আজকে আমাদের 4 নম্বর লেকচারে শুরু হবে ইলেকট্রন বিন্যাসী যে পর্যায় সারণীর মূল ভিত্তি, এই প্রমাণটা দিয়ে। তাহলে কি বললাম, আজকে কি দিয়ে শুরু হবে? ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি, তাই না? ইলেকট্রন বিন্যাসী যে পর্যায় সারণীর মূল ভিত্তি, এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। এখন কিভাবে প্রমাণ করব দেখো, আমরা গতদিন দেখছিলাম যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্ববহিস্থ কক্ষপথ নাম্বার একই থাকে, তাদের পর্যায় নাম্বারও একই থাকে। যেমন তোমাদেরকে যদি দেখাই, প্রথমে বলি হাইড্রোজেন। হাইড্রোজেনের হাইড্রোজেন না, একটু বড় দিয়ে দেখাই। সোডিয়াম কত ছিল? 11, তাই না? ইলেকট্রন বিন্যাস করলে কি 1s2 2s2 2p6 3s1। সোডিয়ামের পর আবার দেখাই ম্যাগনেসিয়াম, কত ছিল? 12, 1s2 2s2 2p6 3s2। অ্যালুমিনিয়াম যদি বলি 13, 1s2 2s2 2p6 3s2 3p1। এরপরে যদি বলি ক্লোরিন 17, 1s2 2s2 2p6 3s2 3p5। দেখো, এখানে আমরা যে 4টা মৌলের ইলেকট্রন বিন্যাস করছি, এই 4টা মৌলের ইলেকট্রন বিন্যাসেই আমরা দেখতে পাচ্ছি কি সর্ববহিস্থ যে কক্ষপথ, সেটা কয় নাম্বার? 3 নাম্বার। কয় নাম্বার? 3 নাম্বার, তাই না? তাহলে আমরা গতদিন ইলেকট্রন বিন্যাসে কি শিখছিলাম? যে ইলেকট্রন বিন্যাসে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথ নাম্বার যত, সেটাই তার পর্যায় নাম্বার। তাহলে এটার পর্যায় নাম্বার কত হবে? 3। এটারও পর্যায় নাম্বার কত হবে? 3। এটারও পর্যায় নাম্বার কত হবে? 3। এটারও পর্যায় নাম্বার কত হবে? 3, তাই না? এরপরে দেখো, যদি পর্যায় নাম্বার ভিন্ন হয়, সেক্ষেত্রে কি হতে হবে? শেষ কক্ষপথের যে সর্ববহিস্থ কক্ষপথটা বা শেষ কক্ষপথটা, সেটাও কি হতে হবে? ভিন্ন হতে হবে। যেমন উদাহরণ দেখাই, এখানে ধরো, এটা আমি একটু অন্য কালি দিয়ে দেখাই। ধরো এখানে আবার নিলাম সোডিয়াম 11, 1s2 2s2 2p6 3s1। সোডিয়ামের পরে আমি নিলাম লিথিয়াম, কত? 3, 1s2 2s1। আবার যদি বলি পটাশিয়াম, পটাশিয়ামের কত? 19, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। এই যে 3টা মৌলের ইলেকট্রন বিন্যাস করলাম, দেখো এই 3টা মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্ববহিস্থ কক্ষপথ কত? 3। এটার কত? 2। এটার কত? 4। এদের সর্ববহিস্থ কক্ষপথগুলো কি আসছে? আলাদা আলাদা আসছে, ইলেকট্রন বিন্যাস থেকে পাচ্ছি। এই জন্য এর পর্যায় নাম্বার কত? আলাদা আলাদা এদের সবারই। এটার 3, এটার পর্যায় নাম্বার 2, এটার পর্যায় নাম্বার 4। দেখো, তাহলে মৌলের পর্যায় নাম্বার একই হবে না ভিন্ন হবে, সেটা আমরা কই থেকে পাচ্ছি? ইলেকট্রন বিন্যাস থেকে, তাই না? তাহলে একটা মৌল একই পর্যায়ের হবে না ভিন্ন পর্যায়ের হবে, সেটা কই থেকে পাচ্ছি? ইলেকট্রন বিন্যাস থেকে। আবার দেখো, কোনো মৌলের শেষ কক্ষপথে যদি একটি ইলেকট্রন থাকে, সেই মৌলটা একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। আবার কোনো মৌলের শেষ কক্ষপথে যদি 7টি ইলেকট্রন থাকে, সেই মৌলটা সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। তাহলে একটা জিনিস তোমাদেরকে দেখাই। ধরলাম এখানে সোডিয়াম, সোডিয়ামের প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। আবার এখানে ধরলাম ক্লোরিন, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। তাহলে দেখো তো,
সোডিয়ামের প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 2টা, তাই না? দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকে? 8টা। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। তার মানে শেষ কক্ষপথে কয়টা থাকবে? শেষ কক্ষপথে একটা থাকবে। ক্লোরিনের দেখো তো প্রথম কক্ষপথে কয়টা থাকে? 2টা। কয়টা? 2টা। দ্বিতীয় কক্ষপথে 8টা। আর তৃতীয় কক্ষপথে কয়টা থাকবে? 7টা। কারণ কি ক্লোরিনের কত? 17। এটাও কিন্তু একটা ইলেকট্রন বিন্যাস, তাই না? এটা আমরা তৃতীয় অধ্যায়ে দেখছি। তাহলে দেখো আমরা তৃতীয় অধ্যায়ে দেখছি এগুলাও যে এই মৌলটার তৃতীয় না, পঞ্চম অধ্যায়ে রাসায়নিক বন্ধনে দেখবা তোমরা এই মৌলটার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন। সব মৌলই তার সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন রাখতে চাই, প্রথম কক্ষপথ ব্যতীত। এগুলা পঞ্চম অধ্যায়ের পড়া, পঞ্চম অধ্যায়ে শিখবা। তো দেখো এই মৌলটা একটা আয়ন ত্যাগ করে, মানে সর্বশেষ কক্ষপথে 8টা নিয়ে আসতে গেলে কি করতে হবে? হয় এই একটাকে বের করে দিতে হবে, অথবা 7টা ইলেকট্রন তাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। তাহলে একটা বের করে দেওয়া সহজ না 7টা গ্রহণ করা সহজ? অবশ্যই একটা বের করে দেওয়া সহজ। তখন সোডিয়াম কি করবে? একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে। তখন কি হবে? সোডিয়াম প্লাসে পরিণত হবে। তখন এই ইলেকট্রনটা কি হবে? এখান থেকে বের হয়ে যাবে। আবার ক্লোরিনের শেষ কক্ষপথে 7টা আছে, 8টা করতে গেলে কি হবে? একটা গ্রহণ করতে হবে। যদি গ্রহণ করে তাহলে তখন কি? ক্লোরিন মাইনাস হবে। এখন কথা হচ্ছে এই যে কে গ্রহণ করবে এবং কে ত্যাগ করবে, এই জিনিসগুলো আমাদের কিভাবে বুঝতে পারি বলো তো? যে গ্রহণ করবে বা যে ত্যাগ করবে এটা বোঝার জন্য আমাদের কি তার ইলেকট্রন বিন্যাস করতে হচ্ছে না? তোমাকে যদি আমি হুট করে একটা মৌল ধরো স্ক্যান্ডিয়াম বললাম, বা জিঙ্ক বললাম, বা কপার বললাম, এই মৌলগুলা ইলেকট্রন গ্রহণ করবে না ত্যাগ করবে, তুমি কি ডিরেক্ট দেখে বলতে পারবা? পারবা না। ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস করে তুমি বলতে পারবা যে ওই মৌলটা ইলেকট্রন ত্যাগ করবে নাকি ইলেকট্রন গ্রহণ করবে। তার মানে কোনো একটা পর্যায় সারণীর কোনো মৌল ইলেকট্রন ত্যাগ করবে না গ্রহণ করবে, এই জিনিসটাও আমরা দেখতে পারতেছি কিসের মাধ্যমে? ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। তাহলে দেখো পর্যায় সারণীর যেই কাজগুলো সবকিছু ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে হচ্ছে। আবার পর্যায় সারণীর যে মৌলগুলো আছে এই মৌলগুলোর বৈশিষ্ট্য যে একই রকম হবে না ভিন্ন রকম হবে, সেটার জন্য কি দরকার? পর্যায় দরকার। আর বৈশিষ্ট্য একই বা ভিন্ন বের করার জন্য কি দরকার? কি করতে হবে? পর্যায় নির্ণয় করতে গেলে ইলেকট্রন বিন্যাসই করতে হবে, কারণ ইলেকট্রন বিন্যাস ছাড়া আমরা বলতে পারবো না তার পর্যায় নাম্বার কত। তাই সবকিছু মিলে আমরা বলতেই পারি যে ইলেকট্রন বিন্যাসই হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি, কারণ ইলেকট্রন বিন্যাস না থাকলে আমরা পর্যায় সারণীর কোনো মৌলের সঠিক অস্তিত্ব খুঁজে পাবো না। তো এটাই ছিল পর্যায় সারণী যে ইলেকট্রন বিন্যাসের মূল ভিত্তি, সেই কথাগুলা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে আসো আমরা বিভিন্ন মৌলের বিভিন্ন রকম ধর্ম আছে, সেই ধর্মগুলা নিয়ে করব। দেখো পর্যায় সারণীর মৌলগুলার বিভিন্ন ধর্ম আছে। মৌল সমূহের বিভিন্ন ধর্ম। এই যে পর্যায় সারণীতে মৌলগুলো আছে এই মৌলগুলার মোটামুটি 5টা ধর্মের কথা তোমাদের বইয়ে বলা আছে। তো আমরা শুরু করি, দেখি কত দূর আগাইতে পারি। প্রথমে 1 নম্বরে 5 থেকে 6টা ধর্ম বলা আছে। প্রথমে 1 নম্বরে যদি আমরা বলি মৌল সমূহের ধাতব ধর্ম। 1 নম্বর কি নিয়ে আলোচনা করব? ধাতব ধর্ম। আচ্ছা বলো তো ধাতব ধর্ম কার থাকে? ধাতুর থাকে, তাই না? ধাতুর কোন ধর্ম থাকে? ধাতব ধর্ম থাকে। এখন ধাতু জিনিসটা কি? দেখতে চকচকে, টোকা দিলে বা কোনো কিছু দিয়ে আঘাত করলে শব্দের সৃষ্টি করে, এগুলোকে আমরা কি বলি? ধাতু বলি, তাই না? যেমন দেখো একটা প্লেট, খাবারের প্লেট তোমরা সবাই দেখছো। একটা স্টিলের প্লেট কি চকচক করে, তাকে যদি আমরা কিছু দিয়ে টোকা দেই তাহলে কি হয়? শব্দ সৃষ্টি করে। তো এই জিনিসগুলো ধাতু। আবার অধাতু কি? যেমন ক্লোরিন গ্যাস। এই ক্লোরিন গ্যাসটা কি? আয়োডিন একটা তরল পদার্থ, ফ্লোরিন গ্যাস। এগুলাকে যদি আমরা আঘাত করি এগুলা কি কোনো শব্দ করবে? গ্যাস কখনো শব্দ করে? করে না। আবার যদি এই গ্যাসকে আমরা দেখি এটা কি চকচক করবে? করবে না। তার মানে যে সকল ধাতব ধর্মটা কি? যে সকল মৌলকে আঘাত করলে শব্দ করে এবং দেখতে চকচকে সে সকল মৌলকে কি বলা হয়? ধাতু বলা হয়। এটা আগেকার সংজ্ঞায়।
কিন্তু বর্তমান সংজ্ঞা হচ্ছে যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে ধাতু বলা হয়। তাহলে বর্তমান সংজ্ঞাটা আমাদের জানতে হবে। বর্তমান সংজ্ঞা, ধাতুর সংজ্ঞাটা কি? যে সকল মৌলসমূহ এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় সে সকল মৌল সমূহকে ধাতু বলে। ঠিক আছে? আর ধাতু সমূহের এই বৈশিষ্ট্যকেই ধাতব ধর্ম বলে। আর ধাতু সমূহের এই সকল বৈশিষ্ট্যকেই ধাতব ধর্ম বলে। তাহলে কি বললাম? ধাতব ধর্মটা কি? যে সকল মৌলর সর্বশেষ কক্ষপথে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় সে সকল মৌলকে আমরা কি বলবো? ধাতু বলবো। আর ধাতু সমূহের বৈশিষ্ট্যকে আমরা কি বলবো? ধাতব ধর্ম বলবো, বা ধাতু সমূহের ধর্মকেই ধাতব ধর্ম বলা হয়। এখন দেখো, এটা আমাদের আধুনিক যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা কেমন, কিন্তু সনাতন পদ্ধতিতে যে সংজ্ঞাটা সেটা হচ্ছে যে সকল মৌলকে আঘাত করলে শব্দ সৃষ্টি করে এবং চকচক করে সে সকল মৌলকে ধাতু বলা হয়। এটা তোমাদের পরীক্ষায় আসে না, তারপরেও আমি লিখে দিই। এটা যেটা আমরা দেখলাম এটা হচ্ছে আধুনিক সংজ্ঞা। হ্যাঁ, এটা আধুনিকটা, এটা আধুনিকটা। আর সনাতন দেখায় যে সকল মৌল ঝকঝকে কোনো কিছু দিয়ে আঘাত করলে শব্দ সৃষ্টি করে সেই সকল মৌলকে ধাতু বলে। আর এই ধাতু সমূহের ধর্মকে ধাতব ধর্ম বলা হয়, বা বৈশিষ্ট্যকেই এই ধাতু সমূহের বৈশিষ্ট্যকেই ধাতব ধর্ম বলে। তাহলে আশা করি তোমরা সংজ্ঞাটা বুঝতে পারছো, তাই না? সনাতন সংজ্ঞাটা একটু মুখস্থ করবা। আর আধুনিক সংজ্ঞাটা তো বললাম, যে সকল মৌলসমূহ তাদের শেষ কক্ষপথের এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে কি বলা হয়? ধাতু বলা হয়। একটু উদাহরণ যদি দেখায়, দেখো ম্যাগনেসিয়াম কত? 12। ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2। আচ্ছা, এভাবে না দেখায় তোমাদেরকে আমি গোল করে ওটা দেখাই, তাহলে সুবিধা হবে। যেমন কি ম্যাগনেসিয়াম প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। দেখো ভালো করে দেখো, একটা দুইটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, আর শেষ কক্ষপথে কয়টা থাকে? দুইটা থাকে। তাহলে একটু আগেই তোমাদেরকে একটা কথা বললাম যে মৌলসমূহের শেষ কক্ষপথে সর্বদাই কয়টা ইলেকট্রন রাখতে চাই? 8টা ইলেকট্রন রাখতে চাই। ব্যতিক্রম প্রথমটাতে 2টা ইলেকট্রন থাকে, তাই না? তাহলে দেখো, এই যে শেষ কক্ষপথে যদি 8টা ইলেকট্রন নিয়ে আসতে চাই, তাহলে এখানে 2টা আছে, আর কয়টা নিয়ে আসতে হবে? এখানে আরো 6টা ইনপুট দিতে হবে, তাই না? মানে 6টা ইলেকট্রন নিয়ে আসতে হবে।
অথবা আমরা যদি শেষ কক্ষপথের দুইটা কোনোভাবে বের করে দিতে পারি, তাহলে মাঝখানের যে কক্ষপথটা আছে এই কক্ষপথেও 8টা হবে। তার মানে কি দুইটা ইলেকট্রন যদি বের করে দিতে পারি তাহলে কি হবে, এখানে শেষ কক্ষপথটা এই 2 নম্বর কক্ষপথ হয়ে 8টা হবে। তাহলে এখন তোমরাই বলো 6 বের মানে 6টা নিয়ে আসা সহজ না 2টা বের করা সহজ? অবশ্যই 2টা বের করা সহজ, কারণ 6 সংখ্যাটা অনেক বড়, 6টা নিয়ে আসা অনেক কষ্টকর। তখন ম্যাগনেসিয়াম কি করবে, যখন অষ্টক পূরণ করতে চাইবে বা শেষ কক্ষপথে সব মৌলে অষ্টক পূরণ করতে চায়, তখন ম্যাগনেসিয়াম কি করবে, তার শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন বের করে দিবে। 2টা ইলেকট্রন যদি বের করে দেয় তাহলে এই কক্ষপথে যেহেতু কোনো ইলেকট্রন নাই, তার মানে এর কোনো দাম থাকবে না। আর ইলেকট্রন বের করে দিলেই সেটা ধনাত্মক হবে, ইলেকট্রন বের করে দেওয়া বা ত্যাগ করলেই ধনাত্মক হবে। এখন কয়টা ইলেকট্রন দিছে, 2টা, তার মানে ম্যাগনেসিয়াম 2+ হবে। তাহলে এটা যে গঠনটা দেখতেছি এটা কি, ম্যাগনেসিয়াম 2+। তাহলে এখন বলো তো এই মৌলটা 2টা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে না? তার মানে আমরা বলতেই পারি ম্যাগনেসিয়াম একটা কি ধাতু, আর এর বৈশিষ্ট্য সমূহ কি ধাতব ধর্ম। এরপরে দেখো যদি বলি সোডিয়াম, সোডিয়ামের শেষ কক্ষপথে যদি দেখায়, প্রথম কক্ষপথে 2টা থাকবে, দ্বিতীয় কক্ষপথে 8টা থাকবে, তৃতীয় কক্ষপথে 1টা থাকবে। এখন বলো শেষ কক্ষপথে 7টা নিয়ে আসা সহজ না একটা নিয়ে আসা সহজ, একটা বের করে দেওয়া সহজ? অবশ্যই একটা বের করে দেওয়া সহজ। তাহলে সোডিয়ামে একটা ইলেকট্রন বের করে দিবে, আর যদি বের করে দেয় তার মানে শেষ কক্ষপথে যেহেতু তার কোনো ইলেকট্রন নাই, তার মানে ওটার দামও নেই। তার মানে বের করে দিলে কি বললাম প্লাস, কয়টা বের করে দিছে, একটা, সেহেতু +1 হবে। +1 পাওয়ার 1 থাকলে সেটা লিখতে হয় না, শুধু প্লাস দিলেই হয়। তার মানে এখানে আমরা যেটা পেলাম এটা কি সোডিয়াম প্লাস। তাহলে বলো তো এটাও একটা কি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন না? যেহেতু এটাও একটা ধনাত্মক আয়ন, তাই আমরা বলতেই পারি এটাও একটা কি ধাতু। আর এদের যে ধর্মগুলা এটাই কি ধাতব ধর্ম। এখন দেখো তোমাদেরকে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এ কয়টা একটা পর্যায়ের মৌল, তাই না? মনে রাখবা যে মৌল যত দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে পারে সে মৌল ধাতব ধর্ম তত বেশি। এখন তোমরা বলো দ্রুত যদি ইলেকট্রন ত্যাগ করতে চায় তাহলে যার 4টা আছে সে দ্রুত ত্যাগ করবে নাকি যার একটা আছে সে দ্রুত ত্যাগ করবে? সবার শক্তি সমান, তুমি ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিচ্ছ, তাহলে একজনক তুমি বের করতে পারবা দ্রুত নাকি 4জনক দ্রুত বের করতে পারবা? অবশ্যই একজনকে। তার মানে এটার ইলেকট্রন বিন্যাস করলে দেখবো সোডিয়াম একটা ইলেকট্রন থাকে শেষ কক্ষপথে, ম্যাগনেসিয়ামের 2টা, অ্যালুমিনিয়ামের 3টা, সিলিকনের 4টা, ফসফরাসের 5টা, সালফারের 6টা, ক্লোরিনের 7টা, আর আর্গনের 8টায় থাকে। তাহলে তোমরা বলো তো এখানে যেহেতু এর 8টায় থাকে তার মানে কি এর ফিল আপ থাকে, এর এখানে কোনো কাজ নাই। তোমরা বলো তো সোডিয়ামের 1টা আছে, ম্যাগনেসিয়ামের 2টা আছে, অ্যালুমিনিয়ামের 3টা আছে, এই 3টার মধ্যে কে দ্রুত ইলেকট্রন বের করে দিতে পারবে? অবশ্যই সোডিয়াম, তাই না? তার মানে কি সোডিয়ামের ধাতব ধর্মটা সবচেয়ে বেশি। এরপরে কি আছে ম্যাগনেসিয়াম, কারণ অ্যালুমিনিয়ামের 3টা, ম্যাগনেসিয়ামের 2টা, তার মানে কে দ্রুত বের করতে পারবে? অবশ্যই কে অ্যালুমিনিয়ামের চেয়ে ম্যাগনেসিয়াম দ্রুত বের করতে পারবে। তারপরে কে অ্যালুমিনিয়াম। তার মানে দেখো যে দ্রুত বের করতে পারবে তার ধাতব ধর্ম বেশি, যেহেতু সোডিয়াম সবচেয়ে দ্রুত বেরছে তার সোডিয়ামের ধাতব ধর্ম বেশি, ম্যাগনেসিয়াম তার চেয়ে কম, তার মানে ম্যাগনেসিয়ামের তার চেয়ে ধাতব ধর্ম একটু কম, অ্যালুমিনিয়ামের আরও কম। ধীরে ধীরে এদিকে যত যাব তত কি ধাতব ধর্ম কমতেই থাকবে। তাহলে একটা পয়েন্ট আমরা বলতেই পারি পর্যায় সারণীর এটা বাম পাশ, এটা কোন পাশ, বাম পাশ, আর এটা কোন পাশ, ডান পাশ। তাহলে আমরা বলতেই পারি পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম, বলতো বাম থেকে যখন ডানে যাচ্ছে ধাতব ধর্ম কি পাচ্ছে, বাম থেকে ডানে গেলে ধাতব ধর্মটা কমে যাচ্ছে, তাই না? তাহলে পর্যায় সারণী বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। ভালো করে একটু লিখি, হ্রাস পায়। বুঝতে পারছো আমার কথা? তাহলে কি পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়, এটাই গেল ধাতব ধর্ম। তো আশা করি তোমরা ধাতব ধর্ম জিনিসটা কি সেটা বুঝতে পারছো। এখন আসো আমরা অধাতব ধর্ম পড়ব।
এখন কি পড়ব? অধাতব ধর্ম। তোমরা দেখো ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম সম্পূর্ণ একটা অপরটার বিপরীত। তাহলে ধাতব ধর্ম আমরা কি দেখছিলাম? যে সকল মৌল হচ্ছে চকচক করে, আঘাত করলে শব্দ করে, সে সকল মৌলকে ধাতু বলছিলাম এবং তাদের ধর্মকে ধাতব ধর্ম বলছিলাম, তাই না? তাহলে অধাতব ধর্ম কি হবে? যে সকল মৌলকে আঘাত দিলে কোনো শব্দ করে না, চকচক করে না, সে সকল মৌলকে কি বলা হয়? অধাতু বলা হয়। এবং অধাতু সমূহের এই ধর্মকে কি বলা হয়? অধাতব ধর্ম। তাহলে সেটা লেখো, এটা সনাতন সংজ্ঞা। যেহেতু ওইটাতে আধুনিকটা আগে লিখে দিচ্ছি, এটার আধুনিকটা দেই। তাহলে আধুনিকটা একটু বলেই নেই। ধাতব ধর্মের আধুনিক সংজ্ঞা কি ছিল? যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথের এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। ভালো করে বুঝো, ধনাত্মক আয়নে পরিণত হয় সে সকল মৌলকে কি বলছিলাম? ধাতু বলছিলাম। আর এই সকল মৌলসমূহের বৈশিষ্ট্যকে কি বলছিলাম? ধাতব ধর্ম। ঠিক তেমনই দেখো এটাতে তাহলে কি হবে? ওইটাতে ত্যাগ করছিল, এটাতে কি করবে? গ্রহণ করবে। ওটাতে ধনাত্মক আয়ন হয়েছিল, এটাতে তাহলে কি হবে? ঋণাত্মক আয়ন হবে। ঠিক ওই জিনিসটাই এখানে লেখো। যে সকল মৌল সর্বশেষ কক্ষপথে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে, এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, সে সকল ঋণাত্মক আয়নে পরিণত হয় সে সকল মৌলকে অধাতু বলে। আর অধাতু সমূহের এই বৈশিষ্ট্য, অধাতু সমূহের বৈশিষ্ট্যগুলোকে কি বলে? অধাতব ধর্ম বলে। অধাতু সমূহের এই বৈশিষ্ট্যগুলোকেই অধাতব ধর্ম বলে। বুঝতে পারছো আমার কথা? আশা করি ধাতব ধর্মটা বুঝাইছি। তার মানে এই জিনিসটা তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। সনাতনটাও লিখে দেয়। এটা কি দেখলাম? আধুনিক, তাই না? আর হচ্ছে সনাতন। সনাতনটা কি? যে সকল মৌল ঝকঝক করে না, কোনো কিছু দিয়ে আঘাত করলে শব্দ সৃষ্টি করে না, তাদেরকে অধাতু বলে। আর এরপরে যে কথাগুলো আছে সেটাই দে এখান থেকে এই কথাটুকু এখানে তোমরা অ্যাড করে নিবা, ঠিক আছে? তাহলে এখন দেখো একটা উদাহরণ দেখাই এরকম। অধাতু কি? দেখো তোমরা সবাই ক্লোরিন মৌলটার সাথে পরিচিত, তাই না? ক্লোরিনের কত? 17। তাহলে দেখো এখানে ক্লোরিন প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। তাহলে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 2টা। দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 17টা, 7টা, তাই না? তাহলে টোটাল 17টা। এই যে 17টা মৌল আছে, তাহলে এখন বলো তো এর অষ্টক পূরণের জন্য হয় 7টা বের করে দিতে হবে, না হলে একটা কি করতে হবে? গ্রহণ করতে হবে। এখন তোমরাই বলো 7টা বের করা সহজ না একটা গ্রহণ করা সহজ? অবশ্যই কি একটা গ্রহণ করা সহজ। তাহলে একটা ইলেকট্রন যে গ্রহণ করলো সেটা গোল দিয়ে বুঝাইলাম। তাহলে ইলেকট্রনটা নেগেটিভ চার্জ যুক্ত না? তৃতীয় অধ্যায়ে পড়ছো। তাহলে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে কি একটা নেগেটিভ চার্জ দিল না? যদি একটা নেগেটিভ চার্জ নেয় তাহলে তার উপরে কি হবে? একটা মাইনাস চিহ্ন হবে। কয়টা নিচে? একটা। ইলেকট্রন নিলেই উপরে মাইনাস চিহ্ন হবে, আর ইলেকট্রন ত্যাগ করলেও উপরে প্লাস চিহ্ন হবে। যেহেতু নিচে তার মানে কি মাইনাস চিহ্ন হবে। কয়টা নিচে? একটাই। তার মানে এক থাকলে এক লেখা লাগে না। তাহলে এটা কি? Cl মাইনাস।
তাহলে এটা একটা কি পাইলাম, ঋণাত্মক আয়ন পাইলাম না, ইলেকট্রন গ্রহণ করে কি হয়েছে ঋণাত্মক আয়ন। আবার যদি বলি অক্সিজেন, অক্সিজেন কত 8, তাহলে এটা অক্সিজেন 1 2, প্রথম কক্ষপথে কয়টা থাকবে 2টা, দ্বিতীয় কক্ষপথে তাহলে কয়টা থাকবে 6টা, কারণ দেখো 8টা হইতে কি দ্বিতীয় কক্ষপথে 6টা লাগে। এখন তাহলে তার অষ্টক পূর্ণের জন্য আর কয়টা দরকার বলো তো, 2টা দরকার। তার মানে সে 2টা ইলেকট্রন কি করবে গ্রহণ করবে, যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে তার মানে উপরে কি চিহ্ন হবে মাইনাস, কয়টা গ্রহণ করছে 2টা, তাহলে 2 লিখে দাও। তাহলে কি এখানে কি হবে O2 মাইনাস। তাহলে এটাও দেখো তো ইলেকট্রন গ্রহণ করে কি হয়েছে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে, তার মানে এটাও একটা কি অধাতু। আর এদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তাদেরকে কি বলা হয় অধাতব ধর্ম। তো আশা করি এই অধাতব ধর্মটাও তোমরা বুঝতে পারছো, কারণ ধাতব ধর্মটা বেশিক্ষণ ধরে বুঝাইছি, সব ক্লিয়ার করাইছি। সো ওইটা এটার বিপরীত, এজন্য তোমাদের এই অধাতব ধর্মটা বুঝতে সমস্যা হওয়ার কথা না। এখন আরেকটা কথা বলি আসো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এই আর্গনটা তো আপাতত বাদ, কারণ এর অষ্টক পূর্ণ থাকে। তাহলে সোডিয়ামের 1 2 3 4 5 6 7 ইলেকট্রন বিন্যাসে এদের শেষ কক্ষপথে আমরা এই ইলেকট্রন সংখ্যাগুলো দেখতে পাই, ধাতব ধর্মে দেখলাম, তাই না? দেখো ধাতব ধর্ম আর অধাতব ধর্ম একে অপরের বিপরীত, কথাটা বোঝো। ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম একে অপরের বিপরীত, মানে যেখানে ধাতব ধর্ম বেশি সেখানে অধাতব ধর্ম কম, যেখানে অধাতব ধর্ম বেশি সেখানে ধাতব ধর্ম কম। আমরা কি দেখছিলাম একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতব ধর্মটা কি হয় কমে যায়। যদি ধাতব ধর্ম কমে যায় তাহলে অধাতব ধর্ম কি হবে অবশ্যই বৃদ্ধি পাবে, কারণ দেখো এর ধাতব ধর্ম বেশি এর ধাতব ধর্ম কম, যার ধাতব ধর্ম কম তার কি হবে অধাতব ধর্ম বেশি হবে, আর যার ধাতব ধর্ম বেশি তার অধাতব ধর্ম কম হবে। তাহলে এই কথাটাও তোমরা একটু লেখো যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয় অধাতব ধর্ম বৃদ্ধি পায়। এগুলাই ছিল অধাতব ধর্ম নিয়ে কথা, এই কয়টাই ছিল অধাতব ধর্ম নিয়ে কথা। তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি তো বললেন ধাতব অধাতব ধর্ম বুঝলাম, কিন্তু এখানে যে 4 আছে এর শেষ কক্ষপথটা যেটা বুঝাচ্ছি বোঝানোর জন্য, এর শেষ কক্ষপথে 4টা থাকে। এর শেষ কক্ষপথে কয়টা থাকে এরকম 4টা থাকে, তাই না? অষ্টক পূরণের জন্য বা 8টা ইলেকট্রন করার জন্য এর কয়টা দরকার 4টা দরকার। তার মানে একে হয় 4টা গ্রহণ করতে হবে অথবা 4টাই ত্যাগ করতে হবে। তাহলে এর তো 4টা গ্রহণ করতেও যে কষ্ট অথবা 4টা ত্যাগ করতেও সেম কষ্ট, তাহলে এ কি করবে, তাই না? এদের নিয়েও একটা সমাধান আছে, সেটা বলি দেখো। দেখো এদের নিয়ে সমাধান কি, যে সকল মৌল কখনো ইলেকট্রন গ্রহণ করে, আচ্ছা লিখেই দেই সংজ্ঞাটা, যে সকল মৌল কখনো ইলেকট্রন গ্রহণ করে আবার কখনো ইলেকট্রন ত্যাগ করে সে সকল মৌলকে, বলতো সে সকল মৌলকে কি বলা হবে ধাতু। যেগুলা ধাতু নয় সেগুলাকে আমরা কি বলছি অধাতু। আর যেগুলা অর্ধেক ধাতু কখনো ইলেকট্রন গ্রহণ করে মানে কি সেটা কি অধাতুর মতো আচরণ করতেছে, আবার কখনো ত্যাগ করে মানে কি ধাতুর মতো আচরণ করতেছে। তার মানে এরা কি অর্ধেক ধাতুর মতো আচরণ করতেছে, তাহলে এদেরকে আমরা কি বলবো এ সকল মৌলকে অর্ধধাতু বলা হয়। কি বললাম অর্ধধাতু বলে। এই অর্ধধাতুর আরেকটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে অপধাতু। তাহলে এদেরকে অর্ধধাতু বলে বা অপধাতু বলে, ঠিক আছে? তাহলে দেখো যে সকল মৌল কখনো ইলেকট্রন গ্রহণ করে আবার কখনো ইলেকট্রন ত্যাগ করে সে সকল মৌলকে অর্ধধাতু বা অপধাতু বলে। দেখো
এটা একটা পর্যায় সারণী, ঠিক আছে? ধরো এটা একটা পর্যায় সারণী, এটা কি বাম, এটা ডান, আর এটা কি মাঝখানে না? মনে রাখবা পর্যায় সারণীর বাম দিকে ধাতু অবস্থিত। পর্যায় সারণীর বাম দিকে কি অবস্থিত? ধাতু। ডান দিকে তাহলে কি হবে? অধাতু। আর মাঝখানে কি? অপধাতু। তার মানে পর্যায় সারণীর বাম দিকে ধাতু অবস্থিত, ডান দিকে অধাতু অবস্থিত, আর মাঝখানে অপধাতু অবস্থিত। আর একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম। ধাতব ধর্ম কি হয়? বাম থেকে ডানে গেলে হ্রাস পায়, আর অধাতব ধর্ম বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়। এই যে এই কথাটা বললাম, এই কথাগুলো একটু তোমাদেরকে মনে রাখতে হবে। তোমাদের পরীক্ষায় এখান থেকে সিকিউ আসে, এমসিকিউ আসে, সবই আসে। আবার তোমাদের যে শর্ট অ্যান্সারিং কোশ্চেন বা এসিকিউ যুক্ত হয়েছে সেগুলো তো এগুলো খুবই ইম্পর্টেন্ট, যে একটা মৌলের ধাতব ধর্ম ব্যাখ্যা করো বা ধাতব ধর্ম ব্যাখ্যা করো, অধাতব ধর্ম ব্যাখ্যা করো, এগুলো আসতেই পারে। তো আশা করি যা পড়াইছি তোমরা সবই বুঝতে পারছো। যদি বুঝে না থাকো কমেন্টে জানাবা, আমি তোমাদেরকে উত্তর করে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের যত কোশ্চেন আছে সব কিছুই করতে পারো আমাকে, কোনো সমস্যা নেই। আমি তোমাদেরকে তোমাদের সাথে সব সময় আছি, তোমাদের সব কিছুর অ্যান্সার দিব। আর তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো এবং লাইক কমেন্ট করে জানাও তোমার ভিডিওটি কেমন লাগছে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।